বেছে বেছে আপনি দেখুন এমন একটা সময় এই অফিসাররা এলেন যখন মোহাম্মদ ইউনূস নেই, খালেদা জিয়া নেই, শেখ হাসিনা নেই, তাহলে সরকার এখন কার কন্ট্রোলে? দেখো, একটা ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলছি। কোনো দেশের গভর্নমেন্ট এবং মানে সেটা যে কোনো দেশে হতে পারে, সে কোনো দেশের গভর্নমেন্ট খুব ডকুমেন্টেড প্রসিডিউরাল ওয়ার্ক করে। হ্যাঁ, গভর্নমেন্টে কোনো কাজ মুখের কথায় হয় না, সবই কাগজ কলমে হয়। কোনো একটা বড় মুভমেন্ট হচ্ছে, তার পুরো ডকুমেন্টেড জিনিস থাকে। আমি মানে নিশ্চয়ই অনেক সিকিউরিটিদের লোকজন আছেন, যেমন ধরো প্রধানমন্ত্রী কোথাও থেকে কোথাও গেল বা কোনো জেনারেল কোথাও থেকে কোথাও গেল, তার পুরো টাইম টু টাইম স্কেডিউল থাকে, কেন যাচ্ছেন, কী কারণে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার কার সাথে কতক্ষণের মিটিং করবে। সুতরাং আই এম শিওর যে যখন এতগুলো জেনারেল মুভমেন্ট হয়েছে, এরকম একটা ডকুমেন্টেশন হয়েছে। তো সেই ডকুমেন্টেশনটা কোনোদিনই শপিংয়ের জন্য হয় না। তো এটা ইজ এ অফিসিয়াল ভিজিট। সেকেন্ড কথা হচ্ছে যে আজকের ডেটে দাঁড়িয়ে তুমি যে কথাটা বললে, টাইমিংয়ের কথাটা, এটার একটা ইন্টারিম গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া আছে, তাদের কোর্ট পাওয়ার দিয়েছে। সেই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের হয়ে বিভিন্ন রকম ন্যারেটিভ সেট করছে, বিভিন্ন রকম জায়গায় প্রেস কনফারেন্স করছে। তার মানে বাংলাদেশের গভর্নমেন্ট হিসাবে তাদেরকে একটা পরিচিতি দেওয়া হয়েছে, অথচ তাদের রিপ্রেজেন্টেশন ইন দিস কাইন্ড অফ হাই ভলিউম মিটিং বা হাই ভোল্টেজ মিটিংয়ে নেই। কেন নেই? আমার কাছে এটা একটা বিরাট বড় প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, যখন ইউনূস বাইরে চলে গেলেন বা খালেদা জিয়া বাইরে, হাসিনা তো আগে থেকেই বাইরে, একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম আছে ওখানে। সেটাকে পরিপূর্ণ করতে এই আর্মি মুভমেন্টটা হচ্ছে, এবং এই মিলিটারি মুভমেন্টটাকে সাপোর্ট করছে পাকিস্তান মিলিটারি, পাকিস্তান ইন্টেলিজেন্স। কেন? আমার কথা হচ্ছে, আপনি কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন আমাদের স্টুডিওতে বসেই যে ভেতরে কিছু একটা হচ্ছে বাংলাদেশের, আপনার কাছে সেই তথ্যটা রয়েছে, কারণ ওরা বর্ডারগুলো সিল করে দিচ্ছে। এটা কি তাহলে তারই একটা ফার্স্ট স্টেপ? কনফার্মেটরি তো ওরকম কিছু বলা যায় না, প্রেডিকশনস করা যেতে পারে, বিভিন্ন তথ্য থেকে অঙ্ক মেলানো একটা সম্ভাবনা থেকে থাকে। ফার্স্ট স্টেজ না হলেও আস্তে 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 একটা অ্যালগোরিদম সেট করার চেষ্টা করছে, যে অ্যালগোরিদমটা মিলিটারি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, মিলিটারি ইজ নট এ ইন্ডিপেন্ডেন্ট বডি। অ্যাটলিস্ট ভারতবর্ষের মতো ডিসিপ্লিন ডেকোরেটেড আর্মি পৃথিবীতে খুব কম আছে, টপ টু দি টপ। এইখানে বাংলাদেশের আর্মির যদি গভর্নমেন্টকে কনফিডেন্সে না নিয়ে, তৎকালীন আজকের ডেটে যারা ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরকে কনফিডেন্সে না নিয়ে এই লেভেল অফ মিটিংগুলো করছে, তাদের কোনো রিপ্রেজেন্টেশন নিচ্ছে না, আইদার তাদেরকে প্রপার রেসপেক্ট দিতে চাইছে না আর্মি, অর আর্মি এমন কিছু একটা ড্রাফট করছে যে ড্রাফটিংয়ের কোনো রকম অংশই এই ইন্টারিম গভর্নমেন্ট নয়। ইন বোথ দ্য কেসেস আমরা আগের দিনে যে ডিসকাশন করেছিলাম সেটাকে কিন্তু রিভিল করে যে আর্মির নিজস্ব একটা সরকারে আসা বা পলিটিসাইজ করা বা কু করার একটা প্রবণতা এবং ইতিহাস বাংলাদেশ পাকিস্তান উভয়েরই আছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে সেটা ইন্ডিয়ান আর্মিকে আমরা দেখি তো একটা অত্যন্ত ডিসিপ্লিনড আর্মি, তার পার্সপেক্টিভে এরা কি করে ভাবনা চিন্তা করে সাধারণ মানুষের বুঝতে খুব প্রবলেম। বাট এটা বোঝার দরকার আছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের আর্মি অফিসার্সরা তাদের দেশের আর্মির থেকে অনেক বেশি ধনী। মানে পাকিস্তান আর্মি মাইট নট বি থিওরিটিক্যালি রিচ, বাট পাকিস্তান আর্মি অফিসার্স আর ভেরি রিচ। তার কারণ হচ্ছে করাপশন ইনসাইড দ্য আর্মি এতটাই বেশি। মানে দেশের মানুষ খেতে পাক কি না পাক, আমরা তাদের ছেলেপিলেরা সব বিদেশে লন্ডনে বসে পড়াশুনো করছে। এই ইতিহাসটাই আমরা বারবার দেখেছি, বাংলাদেশেও রিপিট হচ্ছে, এই ইতিহাসটা বারবার দেখেছি পাকিস্তানেও রিপিট হয়েছে। এবং যখন এটা রিপিট হয় তাদের কাছে কিন্তু এই মিলিটারি কালচারটা আছে যে গভর্নমেন্টকে টপল করে আমরা পাওয়ারে আসবো। এবং এইটা করতে গিয়ে আজকে হতে পারে দেয়ার মাইট বি এ চান্স যে, তাহলে কি মোহাম্মদ ইউনূস জেনে শুনে এই সময় তিনি দেশ ছেড়ে গেলেন? আমার মনে হয় এটা একদম আলটিমেট এসকেপ নয়, আবার ফিরবেন যে কোনো অজুহাত দিয়ে উনি গিয়ে থাকুক না কেন, আবার ফিরবেন। বাট সে বারবার করে দেখো একটা ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে গত 1-1.5 মাস ধরে মোহাম্মদ ইউনূসের। যে মোহাম্মদ ইউনূস ভারতকে গলার জোরে বলছিলেন সোজা রাস্তায় হাঁটো, যে মোহাম্মদ ইউনূস বড় বড় কথা বলছিলেন, ট্রাম্প ইলেকশনসের আগে অনেক বড় বড় স্টেটমেন্ট দিচ্ছিলেন, সেই মোহাম্মদ ইউনূস কিন্তু গত কিছুদিন ধরে বলে যাচ্ছে আমার শরীর খারাপ, আমাকে রেহাই দাও, আমাকে নিস্তার দাও। তো এই ধরনের স্টেটমেন্ট করার কারণ কি? ওয়াই হি ইজ লুকিং ফর আ রেজিগনেশন, ওয়াই ইজ লুকিং ফর আ রিটায়ারমেন্ট? সে তো এখন তো তার গোল্ডেন পিরিয়ড, সে তো এখন নিজেকে প্রমাণ করবে। এই যে কথাটা আপনি বললেন যে পাক অফিসাররা তারা দেশের মানুষ খেতে পাক কি না পাক, তারা এমন করাপ্টেড যে তাদের ছেলেমেয়েরা লন্ডন আমেরিকাতে বসে রয়েছেন, তাহলে কি মোহাম্মদ ইউনূসও এই দলেই, যে তার আখের গোছানো হয়ে গেছে? কারণ আমরা তো দেখেছি যে তার যে ট্যাক্সের ওপর যে মামলাগুলো ছিল সেগুলো সব কিছু তিনি ক্ষমতায় আসার পরই মিটিয়ে ফেলেছেন, তাহলে কি তার আখের গোছানো হয়ে গেছে? আখের গোছানো তো হচ্ছেই, চলছেই, কিন্তু এই আখের গোছানোর কোনটা লিমিট, কোথায় গিয়ে থামতে হবে, দাড়িটা টানতে হবে, সেটা যদি মোহাম্মদ ইউনূস বুঝে থাকেন তাহলে প্রাণে বাঁচবেন। আর যদি সেটা বুঝে না থাকেন, আমি বলছি ডিকটেটরশিপ
যখন একটা মিলিটারি ডিক্টেটরশিপ আসে বা যদি কোনো মিলিটারি কু হয়, তখন কিন্তু কেউ দেখে না যে আপনি কে। অ্যাটাকটা এতটাই ভায়োলেন্ট হয়। সুতরাং মোহাম্মদ ইউনূস যদি এটাকে এখনই বুঝে স্টেপ ডাউন করে ফেলেন, তাহলে হয়তো উনি শাস্তি পাবেন না, হয়তো উনি কারাগারে যাবেন না, হয়তো উনি পলিটিক্যাল না হোক, উনি পড়াশোনা নিয়ে বাকি জীবনটা কাটিয়ে ফেলতে পারে, বেঁচে যেতে পারবেন। বাট যদি সেই টাইমটাও উনি না পান, তাহলে আমি আপনাকে বলছি মোহাম্মদ ইউনূসের শেষটা, রাজনৈতিক শেষটা আমি বলতে চাইছি, খুব একটা সুখকর হবে না, খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর একটা পরিণতি হতে পারে। এবং আরেকটা পয়েন্ট আমি আসবো, আমি এখানে একটা পয়েন্ট জিজ্ঞেস করব যে তাহলে এই যে পাক আইএসআই অফিসাররা আসছেন এবং বাংলাদেশের ব্রিগেডিয়ার পদমর্যাদার অফিসার তাকে গিয়ে রিসিভ করছেন, বাংলাদেশ সেনা কি তাদের সার্বভৌমত্ব, মানে সেনার তো প্রথম কথা সার্বভৌমত্ব, প্রতিরক্ষা খাত, এবং তারপর আমরা দেশের মানুষকে রক্ষা করবো, সব কি ভুলে গেল? মানে সার্বভৌমত্ব বিকিয়ে দিতে রাজি বাংলাদেশের সেনা? দেখো, প্রথম কথা হচ্ছে ইকোনমি না পৃথিবীর সব থেকে বড় অস্ত্র। ইকোনমি যদি তোমার হাই এন্ডে থাকে, তোমার কাছে সব কিছু খুব ইজিলি অ্যাভেলেবেল। সেটা আমাদের সাধারণ জীবনেতে, যার কাছে পয়সা আছে এভরিথিং ইজ অ্যাভেলেবেল। যার কাছে নেই, সেই মানুষটা কিন্তু ভীষণভাবে কম্প্রোমাইজড হয়ে যায়। সেই মানুষটা ভীষণভাবে এমন ডিসিশন নিতে শুরু করে, যেই ডিসিশনগুলো আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে খুব হাস্যকর মনে হয়। এবং আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশ আর্মিকে, আমি আবারও বলছি, এটা বুঝতে অনেকেরই অসুবিধা হতে পারে, ইন্ডিয়ান আর্মির পার্সপেক্টিভে বাংলাদেশ বা পাকিস্তান আর্মিকে দেখবেন না। দে আর ভেরি মাচ ডিস্টার্বড ফোর্সেস। তাদের কিন্তু কাজকর্মে ওই রকম ডিসিপ্লিন বা প্রোটোকল থাকে না। সুতরাং তাই জন্যে তাদের রাজনীতিকরণ যদি হয়, যে প্রেডিকশনটা আমরা করার চেষ্টা করছি, তাদের যদি রাজনীতিকরণে কোনো প্রবণতা থেকে থাকে, সেই প্রবণতাটা কিন্তু একদমই পার্সোনাল। এখানে নেশনস বেনিফিট বা দেশের ভালোর জন্যে বা দশের ভালোর জন্য সেটা কিন্তু প্রাইমারিলি হয় না। পুরোটাই হয় পাওয়ার কেন্দ্রিক এবং মানি কেন্দ্রিক, যে আমি আজকের ডেটে পাওয়ারটা পাবো এবং আমি কতটা পয়সা নিজের এবং নিজের পরিবারদের এবং নিজের কাছের লোকজনের জন্য গুটিয়ে নিতে পারবো। যেটা একটা ডিস্টার্ব স্টেট বা যেটা একটা অত্যন্ত নিচের দিকে চলে যাওয়া স্টেটের একদম প্রপার প্রবণতা। এবং এই প্রবণতাটাই কিন্তু বাংলাদেশের হয়েছে, যেটা একটা ভারতের কাছে ভয়ঙ্কর রকম একটা ইন্ডিকেশন যে বাংলাদেশ এতটাই ভালনারেবল, যে কাউকে অ্যালাউ করছে তার ডিপ্লোমেসির ভিতরে, যে কাউকে অ্যালাউ করছে তার ন্যাশনাল পলিসির ভিতরে। সুতরাং কালকের ডেটে বাংলাদেশে যদি মিলিটারি কু হয়ে যায়, সেটা ভারত কিভাবে হ্যান্ডেল করতে পারে বা করা উচিত, সেটা শুড বি আ ভেরি বিগ কনসার্ন ফর ইন্ডিয়াস ফরেন পলিসি। বাট আজকের ডেটে দাঁড়িয়ে যদি বাংলাদেশের ইন্টারনাল পলিসি বলো, সেটা এক্সিস্ট করে না। এবং সাধারণ মানুষ যেটা চেয়েছিল, বহুদিন আগে চেয়েছিল, একটা প্রপার ভোট হোক, একটা রিপ্লেসমেন্ট গভর্নমেন্ট আসুক, সেসব থেকে অনেক দূরে আজকে বাংলাদেশ সরে গেছে। আজকে বাংলাদেশ এমন একটা জায়গায় আছে যেখানে বিদেশি আর্মিরা এসে তাদের ফুটহোল্ড তৈরি করছে। বিদেশি আর্মিরা এসে বোঝাবার চেষ্টা করছে এই দেশে আমরাও আছি। এবং এটা কিন্তু আজকের ডেটে সেই 70-এর যুগ ফিরিয়ে আনছে, সেই বাংলাদেশের ভয়াবহ ইতিহাসের দিকে ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে।